হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব অগাস্টান পিরিয়ড নিয়ে, যা 1702 সালে শুরু হয় এবং শেষ হয় 1745 সালে। এই এজটাকে আবার নিউ ক্লাসিক্যাল এজ এবং এজ অফ পোপ, এছাড়া এজ অফ জনসনও বলা হয়ে থাকে। একে অগাস্টান পিরিয়ড কেন বলা হয়? কারণ যখন ইংল্যান্ডে অগাস্টান পিরিয়ডটা শুরু হয়, তখনকার সময় ইতালিতে ভার্জিল, হোরেস এবং অভিড এরাই ছিল ফেমাস রাইটার, এবং আমাদের ইংল্যান্ডের যেসব রাইটার ছিল তারা কি করেছিল, এই ভার্জিল এবং হোরেস, অভিড এদের রাইটিংগুলোকে ট্রান্সলেট করা বা কপি করা স্টার্ট করে দিয়েছে। এবং তখনকার সময় ইতালির রুলার ছিল অগাস্টান, এবং তার নাম অনুসারে ইংল্যান্ডে এই এজের নামকরণ করা হয় অগাস্টান পিরিয়ড। রাইটাররা যেহেতু ইতালি রাইটারদেরকে ফলো করছিল, সে কারণে তখনকার সময় রুলারের নাম অনুসারে পিরিয়ডটার নাম দেওয়া হয়েছিল। এছাড়া এই পিরিয়ডটাকে কিন্তু ক্লাসিক্যাল পিরিয়ডও বলা হয়, কারণ সাম হিস্টোরিয়ান ওয়ান্ট টু কনসিডার দিস এজ অ্যাজ দ্য ক্লাসিক্যাল পিরিয়ড বিকজ দ্য মেইন রাইটার্স অফ দিস টাইম ট্রাইড টু ফলো দ্য ক্লাসিক মডেল ইন দেয়ার লিটারারি ওয়ার্কস। তারা মানে কিছু হিস্টোরিয়ান এই এজটাকে ক্লাসিক্যাল পিরিয়ড বলেন, তার কারণ হচ্ছে কি, তারা চেয়েছিল কি যে ক্লাসিক্যাল মডেল বা ক্লাসিক যেসব রাইটিং ছিল সেগুলোকে ফলো করতে, বা তাদেরকে ইমিটেট করে স্টার্ট করে দিয়েছিল। সেই কারণে এই এজটাকে তারা ক্লাসিক্যাল পিরিয়ড বলে দাবি করতে শুরু করেছে। এই এজটাকে আবার এজ অফ পোপও বলা হয়, কারণ আলেকজান্ডার পোপ ছিল এই সময়কার ফেমাস রাইটার, এবং তিনি খুবই ডমিনেটিং রাইটার ছিলেন এই সময়। এবং আলেকজান্ডার পপ ওয়াজ দ্য বেস্ট এক্সপোনেন্ট অফ ইমিটেটিং অগাস্টান লিটারেচার। সে কারণেই তাকে খুবই ইম্পর্টেন্স দিয়ে তার নাম অনুসারে এই এজটাকে কনসিডার করা হয়। মোর এভার হি ডমিনেটেড দিস পিরিয়ড, হি ওয়াজ দ্য চিফ রাইটার, এবং এই সময় তিনি ছিলেন চিফ রাইটার। এই সময়কার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? যখন অগাস্টান পিরিয়ড আসে, তখনকার সময়ে ইংল্যান্ডের রানী ছিল কুইন এন। কুইন এন হচ্ছে জেমস দ্য সেকেন্ডের আরেকটা মেয়ে। যখন উইলিয়াম এবং ম্যারি মৃত্যুবরণ করেন, তখন কুইন এন ইংল্যান্ডের রানী হন, এবং তিনি রানী হওয়ার পর কিন্তু ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক জীবনের অনেক ব্যাপক ভূমিকা পালন করেন, খুবই উন্নতি দেখা দেয়। এছাড়া তিনি উইক এবং টরি, যে দুটা পলিটিক্যাল পার্টি ছিল, তাদেরকে খুব বেশি স্বাধীনতা দিয়েছিল, মানে তারা দুজনে খুব স্বাধীনভাবে রুল করছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাই 1714 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ইংল্যান্ডের রাজা হয় জর্জ দ্য ফার্স্ট। জর্জ দ্য ফার্স্ট কিন্তু ইংল্যান্ডের অধিবাসী ছিল না। তিনি যখন ইংল্যান্ডের রাজা হন, তখন অনেক পরিবর্তন দেখা যায়, কারণ তিনি ইংলিশ কথা বলতে পারতেন না, ইংরেজি বলতে পারতেন না। অ্যাজ এ রেজাল্ট দেখা গেল কি, তিনি তার যে কনফিডেন্সটা রয়েছে সেটা পার্লামেন্টকে দিয়ে দিল, এবং এই সময় উইগ যারা পার্লামেন্টের সাপোর্টার ছিল বা প্রোটেস্ট্যান্ট ছিল, তাদের পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল এই জর্জের সময়ে। জর্জের সময়কাল 1727 সালে শেষ হয়ে যায়। এরপর তার ছেলে জর্জ দ্য সেকেন্ড আসে, এরপর জর্জ দ্য থার্ড, এভাবে চলতে থাকে। এই সময়কার কিছু ফিচার্স ছিল রাইটার্সদের। দেখা যেত কি, তারা অনেকটা স্যাটায়ার্স ইন প্রোজ, মানে তাদের লেখাগুলো বিগিনস ডিউরিং দিস টাইম। এই সময় যে মডার্ন নোবেল লেখাটা শুরু হয়েছিল মেইনলি অগাস্টান পিরিয়ডে। দ্য লিটারেচার অফ দ্য পিরিয়ড সাজেস্ট এ পলিটিক্যাল অ্যাওয়ারনেস অফ দ্য পিপল, এবং এই সময় দেখা যায় কি অনেকটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস চলে এসেছিল মানুষের মধ্যে, এবং তারা কি করতে শুরু করলো, তাদের লেখনের মধ্য দিয়ে পলিটিক্যাল ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করলো, এবং সমাজে যে ব্যাপারগুলো তাদের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হতো সেগুলো তারা স্যাটিরিক্যালি তুলে ধরতো তাদের লেখার মধ্য দিয়ে। এই সময়কার হিস্টোরিক্যাল ইভেন্টসগুলো কি ছিল? স্কটল্যান্ড কি হলো, আস্তে আস্তে ইংল্যান্ডের সাথে যুক্ত হতে লাগলো, কারণ স্কটল্যান্ডের রাজাগুলো দেখা যাচ্ছে কি ইংল্যান্ডে এসে রাজ করতে শুরু করলো। এতে করে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড খুবই এক হয়ে যেতে শুরু করেছিল এই সময়টাতে। এরপর এই সময় দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ইংলিশ ওয়াজ ফর্ম, মানে মন্ত্রী পরিষদটা এই সময় শুরু হয়েছিল, কারণ জর্জ দ্য ফার্স্ট যখন ইংল্যান্ডের রাজা হন, তিনি কিন্তু ইংলিশে কথা বলতে পারতেন না। এই কারণে দেখা যেত বড় বড় সিদ্ধান্তগুলো তার পক্ষে নেওয়া সম্ভব হতো না। তিনি তার যত কিছু বিশ্বস্ত লোক ছিল, তিনি পার্লামেন্টের মধ্য দিয়ে তার কাজগুলো, মানে ওই পার্লামেন্টের লোকরাই ওই কাজগুলো করতো। এই কারণে কি একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছিল এই সময়। দ্য ফার্স্ট ইংলিশ ডেইলি নিউজ পেপার, এই সময়ই কিন্তু 1702 সালে লন্ডনে ফার্স্ট ইংলিশ ডেইলি নিউজ পেপার শুরু হয়, দ্য ডেইলি কারেন্ট। এই সময়কার ফেমাস পোয়েটস কারা ছিলেন? ফার্স্ট পোয়েট হচ্ছে, হি ইজ দ্য ডমিনেটিং অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দিস এজ। তিনি ছিলেন ডমিনেটিং এবং রিপ্রেজেন্টেটিভ
হি ওয়াজ দ্য বিলিভার অফ ক্যাথলিক রিলিজন, তিনি কিন্তু ক্যাথলিক বিলিভার ছিল। এছাড়া তিনি কিন্তু ল্যাটিন এবং গ্রিকটাও খুব ভালো করে জানতো, সেই কারণে ট্রান্সলেশন করা বিভিন্ন কিছু তার জন্য খুবই ইজি হয়েছিল। হিজ স্পেশাল ট্যালেন্ট ওয়াজ ইন স্যাটিরিক পোর্ট্রেচার, তিনি কি করতেন, তার স্পেশাল ট্যালেন্টটা তিনি কিন্তু স্যাটায়ারের ক্ষেত্রে খুব বেশি দেখিয়েছিলেন। পিপল পোপ boldly satirizes corruption in high places, the fashion, the vanity and the artificiality of the age are exposed. তিনি মেইনলি তখনকার সময় যে হায়ার ক্লাসগুলো ছিল, এছাড়া দেখা যেত কি আমরা যখন রেস্টোরেশন পিরিয়ড এসেছিল তখন খুবই ফেক, ভ্যানিটি, ফ্যাশনের ক্ষেত্রে অনেক বেশি চেঞ্জ আসতে শুরু করলো, আর্টিফিশিয়ালিটি বেড়ে গেল, এবং আলেকজান্ডার পোপ কি করলো, তার লেখার মধ্য দিয়ে এই জিনিসগুলোকে এক্সপোজ করা শুরু করলো। এবং তার মোস্ট ফেমাস রাইটিং ছিল রেপ অফ দ্য লক। এই রেপ অফ দ্য লকের মধ্য দিয়ে তিনি ক্রিটিসাইজ করেছেন ফেয়ার সেক্সকে, তাদের যে ভ্যানিটি ছিল, ফ্যাশন, আর্টিফিশিয়ালিটি ছিল, এসব কিছু তিনি রেপ অফ দ্য লকের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এছাড়া তার আরও লেখা ছিল অ্যান এসে অন ক্রিটিসিজম, প্যাস্টোরালস, প্রোলগ টু দ্য স্যাটায়ার্স অ্যান্ড অডিসিস। এই অডিসিটা কিন্তু ট্রান্সলেট করা হয়েছিল এবং ট্রান্সলেট করে তিনি এটাকে গদ্যের আকারে লিখেছিলেন, যা এরপরে দেখা যাচ্ছে কি এটা খুবই ফেমাস হয়ে পড়ে তার এর অডিসিটা। ড্যানিয়েল ডিফো হচ্ছে, হিজ ফ্যামিলি ওয়াজ এগেনস্ট দ্য অ্যাংলিকান চার্চ, এরা অ্যাংলিকান চার্চের এগেনস্টে ছিল, সে কারণে তাদের নামের শেষে ফোটা ইউজ করা হয় এবং তাদেরকে আইডেন্টিফাইড অ্যাজ ফো। তার ফেমাস রাইটিং হচ্ছে রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো ওয়াজ দ্য ফেমাস নোবেল সেই সময়কার এবং কনসিডার করা হয় কি ফার্স্ট নোবেল হিসেবে। এছাড়া ক্যাপ্টেন সিংলেটনও তার লেখা একটা নোবেল ছিল। জনাথন সুইফট ইজ ফেমাস ফর স্যাটিরিক্যাল ওয়ার্কস, হি ইজ বিটার স্যাটিরিস্ট। তিনি তার স্যাটিরিক্যাল ওয়ার্কের জন্য অনেক বেশি ফেমাস ছিলেন এবং তিনি বিটার স্যাটিরিস্ট ছিলেন। তার দ্য ব্যাটল অফ দ্য বুকস, এ টেল অফ এ টাফ অ্যান্ড গলিভার্স ট্রাভেল ওয়াজ দ্য ফেমাস রাইটিং ছিল তার। স্যামুয়েল রিচার্ডসন, হি ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ফার্স্ট মডার্ন নোভেল ইন ইংলিশ লিটারেচার, তাকে ফার্স্ট মডার্ন ইংলিশ লিটারেচারের ক্রিয়েটর হিসেবে দাবি করা হয়। He has written and published his only one novel in this period. তিনি শুধুমাত্র একটাই নোভেল লিখেছেন, সেটা হচ্ছে কি প্যামেলা। তিনি তার জীবন এই পিরিয়ডে শুধু এই লেখাটাই তিনি লিখেছিলেন, প্যামেলা। এরপর হচ্ছে হেনরি ফিল্ডিং ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ নোবেল, একে ফাদার অফ ইংলিশ নোবেল হিসেবে দাবি করা হয়। তিনি তেমন খুব একটা লেখা লিখতে পারেননি। জোসেফ অ্যান্ড্রিউস তার একটা নোবেল ছিল এবং এটার ফুল টাইটেলটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য জোসেফ অ্যান্ড্রিউস অ্যান্ড অফ হিজ ফ্রেন্ডস। এরপর আরেকটা হচ্ছে জনাথন ওয়াইল্ড, এই দুইটা হচ্ছে তার ফেমাস নোবেল। এছাড়া জোসেফ এডিসনও তখনকার সময় ফেমাস রাইটার ছিল। হি হ্যাজ রিটেন অ্যাটলিস্ট 274 essays and edited several papers, তিনি অনেকগুলো পেপারকে এডিট করেন এবং 274টা এসে লিখেছেন। রিচার্ড স্টিল, হি পাবলিশ সেভারাল periodicals, they are the Reader, the Tea Table, and he published the Spectator, the Guardian and other periodicals are Gazette, the London Gazette and the Daily Current. এগুলো হচ্ছে রিচার্ড স্টিলের রাইটিং, তিনি অনেকগুলো পিরিয়ডিক্যাল লিখেছেন। এছাড়া তিনি দ্য স্পেক্টেটর, দ্য গার্ডিয়ান এগুলাও পাবলিশ করেছেন। আর আরও কিছু পিরিয়ডিক্যাল তিনি পাবলিশ করেছেন, সেগুলো হচ্ছে গ্যাজেট, দ্য লন্ডন গ্যাজেট অ্যান্ড দ্য ডেইলি কারেন্ট। এইটাই হচ্ছে অগাস্টান পিরিয়ডের ওয়েটদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে এজ অফ সেন্সিবিলিটি নিয়ে আলোচনা করব।